হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। আচ্ছা, তো আজকে একটা স্পেশাল বা বলতে পারো একটা ইনফরমেটিভ সেশন নিয়ে এসেছি, যেখানে বেসিক্যালি আমরা রিজার্ভেশন নিয়ে আলোচনা করব উইথ স্পেশাল রেফারেন্স টু ক্যালকাটা হাইকোর্ট অর্ডার। তোমরা জানো যে মে মাসের 22 তারিখে ক্যালকাটা হাইকোর্ট একটা ল্যান্ডমার্ক ডিসিশন দিয়েছে, যেখানে বলা হয়েছে 2010-এর পরে রাজ্য সরকার যেই সব ক্লাসদেরকে বা সাব ক্যাটেগরি অফ ক্লাসদেরকে ওবিসিদের মধ্যে অ্যাড করেছিল, তাদের মধ্যে কিছু ক্লাসকে স্ট্রাক ডাউন করা হয়েছে রিজার্ভেশনের থেকে। তো আজকের যে আমাদের প্রশ্নটা থাকবে যে এই ওবিসি রিজার্ভেশন সম্বন্ধ যে যাবতীয় তথ্য কি কি রয়েছে এবং কেন ক্যালকাটা হাইকোর্ট এমন ল্যান্ডমার্ক ডিসিশনটা নিল, যেই ডিসিশনটা 2010 সালের কেসের ভিত্তিতে আজকে 2024 সালে এই ডিসিশনটা কিন্তু নেওয়া হলো। তাহলে আমরা সরাসরি কেসের যে ডিটেলস রয়েছে সেখানে চলে যাচ্ছি। তো একটা সেকেন্ড জাস্ট এই জিনিসটা দেখে নাও যে মেন যে হাইলাইটিং আমাদের পয়েন্টগুলো রয়েছে সেইগুলো কি রয়েছে। মেন যে হাইলাইটিং পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মের 22 তারিখে ক্যালকাটা হাইকোর্ট ওবিসি ক্লাসের মধ্যে যে সার্টিফিকেটগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইস্যু করেছিল 2010-এর পরে, সেই সার্টিফিকেটের মধ্যে থেকে কিছু সাব ক্যাটেগরি অফ ক্লাসদেরকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 5 লাখ সার্টিফিকেট কিন্তু এতে অ্যাফেক্টেড হয়েছে। কিন্তু তার সাথে সাথে কোর্ট একটা প্রেসপেক্টিভ রায় দিয়েছে যে যারা এই ওবিসি সার্টিফিকেটে সুবিধে পেয়েছে, মানে যারা এই সার্টিফিকেটকে কেন্দ্র করে এখন রিজার্ভেশনের ভিত্তিতে সরকারি চাকরি করছে, তাদের কিন্তু কোনো রকম পোস্টে অ্যাফেক্টেড পড়বে না। কিন্তু এবার থেকে 2010-এ যেই সব ওবিসি ক্যাটেগরিদেরকে রিজার্ভেশন দেয়া হয়েছিল, তারা কিন্তু পরবর্তীকালে এই সার্টিফিকেট অনুযায়ী রিজার্ভেশন কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে পাবে না। তাহলে আমরা এই যে জাজমেন্ট রয়েছে এইটিকে বুঝতে গেলে আমাদের কিন্তু একটুখানি 1950s-এর দিকে যেতে হবে, যখন আমাদের সংবিধান প্রথম গঠন হয়। তাহলে এই জিনিসটা একটুখানি লক্ষ্য রাখো যে যখন আমাদের সংবিধান গঠন হয়, অরিজিনাল কনস্টিটিউশন, আমাদের যে রিজার্ভেশনটা যে সেট আপ করা হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মাধ্যমে রিজার্ভেশনের কথা কিন্তু সেখানে বলা হচ্ছিল। এবং আমাদের সংবিধান কিন্তু এটা বলে যে পরবর্তীকালে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এই যে রিজার্ভেশন রয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এটা এডুকেশনে এবং গভর্নমেন্ট সেক্টরে বাড়ানো হবে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর। এরকম প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এখনো কিন্তু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের রিজার্ভেশনের ভিত্তিতে, তাদের পপুলেশনের ভিত্তিতে রিজার্ভেশন কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে যারা ওবিসি রয়েছে, ভালো করে এই ওবিসি ক্যাটেগরি কিন্তু সংবিধান গঠনের পরে আমাদেরকে ডিটারমাইন করা হয়নি। সংবিধান গঠনের পরে শুধুমাত্র লেজিসলেটিভ রায় এটা ছিল যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যারা আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ভাই বোন রয়েছে, তাদের জন্য এডুকেশনাল সেক্টরে এবং গভর্নমেন্ট জবসে রিজার্ভেশন কিন্তু রিজার্ভ থাকে। এর জন্য দুটো আর্টিকেল তোমরা কিন্তু মাথায় রাখবে। একটা হচ্ছে আর্টিকেল 15 সাবক্লজ 4, একটা হচ্ছে আর্টিকেল 16 সাবক্লজ 4 এবং তোমরা 16 সাবক্লজ 4A-ও কিন্তু বলতে পারো। এই দুটো সাবক্লজ স্পেসিফিক্যালি কিন্তু রিজার্ভেশন ক্রাইটেরিয়া মাথায় রেখে করা হয়েছে। আর্টিকেল 15 সাবক্লজ 4-এ কি রয়েছে? আর্টিকেল 15 সাবক্লজ 4-এ রয়েছে যে রাজ্য যদি চায় তাহলে ব্যাকওয়ার্ড ক্লাস বা ব্যাকওয়ার্ড কাস্টের আপলিফটমেন্টের জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারে। এখানে ভালো করে ব্যাপারটা মাথায় রাখো, পজিটিভ ডিসক্রিমিনেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশন। পজিটিভ ডিসক্রিমিনেশন মানে কি? মানে হচ্ছে যদি আজকে রাজ্য চায় তাহলে এমন আইন বানাতে পারে যেখানে কাস্ট বা ক্লাসের ভিত্তিতে তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের অগ্রগতির জন্য রাজ্য বা কেন্দ্র যদি চায় তাহলে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে রিজার্ভেশন রাখতে পারে। মানে এটার মানে কিন্তু যারা বাকি পপুলেশন রয়েছে তাদের সাথে পজিটিভলি ডিসক্রিমিনেট করা হলো, যাতে ব্যাকওয়ার্ড ক্লাস বা ব্যাকওয়ার্ড কাস্টদের ওয়েলফেয়ার হতে পারে, তারা অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।
এবং আর্টিকেল 16 যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো সেখানে কি বলা হচ্ছে, সেখানে কিন্তু এটি বলা হচ্ছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন টার্মস অফ পাবলিক এমপ্লয়মেন্ট। কিন্তু এখানেও যদি তোমরা সাবক্লজ 4 দেখো সেখানেও কিন্তু বলা হচ্ছে কি, বলা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কাস্টের ভিত্তিতে, ক্লাসের ভিত্তিতে সরকার যদি চায় যারা ইনঅ্যাডিকুয়েটলি সরকারি চাকরিতে রিপ্রেজেন্টেড না তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা রাখতে পারে। এটা বোথ শিডিউল কাস্টের ক্ষেত্রেও হতে পারে, শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও হতে পারে। এবারে আমরা এই যে চার্টটা তোমরা দেখছো এটা হচ্ছে এখন গভর্নমেন্ট জবে কি রিজার্ভেশন রয়েছে, কিন্তু এই চার্টটাতে আমরা পরে আসছি। আগে আমরা আসবো যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ডেফিনেশনটা আমরা কোথা থেকে পাচ্ছি। আমরা যদি দেখি প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, মাথায় রাখবে আর্টিকেল 340-তে রাষ্ট্রপতি যদি চায়, প্রেসিডেন্ট যদি চায় তাহলে কিন্তু একটি কমিশন গঠন করতে পারে এটি দেখার জন্যে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন্ডিয়াতে কেমন পজিশনে রয়েছে, তাদের কন্ডিশন এখন ইন্ডিয়াতে কিরকম রয়েছে। তো ফার্স্ট যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠন করা হয় তার নাম হচ্ছে কাকা কালেকর কমিশন। এই কাকা কালেকর কমিশনকে গঠন করা হয়েছিল এটি ইনভেস্টিগেট করার জন্যে যে কাস্ট ছাড়াও সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী আছে কি না, এবং এরই ভিত্তিতে কাকা কালেকর কমিশন রেকমেন্ড করে যে ক্লাসের ভিত্তিতে 2399 ব্যাকওয়ার্ড গ্রুপস রয়েছে ইন্ডিয়াতে, যার মধ্যে থেকে 837 জন যে গ্রুপ রয়েছে তারা কিন্তু মোস্ট ব্যাকওয়ার্ডের মধ্যে পড়ছে। তাহলে বলা যেতে পারে যে কাকা কালেকর কমিশন কিন্তু প্রথম একটা কমিশন যারা রেকমেন্ড করে শুধুমাত্র কাস্টের ভিত্তিতে ব্যাকওয়ার্ডনেস ডিফাইন করা যায় না, ক্লাসের ভিত্তিতে বা শ্রেণীর ভিত্তিতেও কিন্তু ব্যাকওয়ার্ডনেস ডিফাইন করা যায়। তাহলে কাস্ট ছাড়াও ক্লাসের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশনের যে প্রথম তকমা সেটি কিন্তু কাকা কালেকর কমিশন তুলে ধরেন। পরবর্তীকালে তোমরা জানো যে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠন করা হয় যার নাম হচ্ছে মন্ডল কমিশন। তোমরা ভালো করেই এটার ব্যাপারে জানো। মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য এই যে আমাদের হাইকোর্টের রায় ওবিসির ক্ষেত্রে বোঝার জন্য। তাহলে দেখে নেব আমরা যে মন্ডল কমিশন কি রায় দেয়। তাহলে মন্ডল কমিশন হচ্ছে প্রথম কমিশন যারা বলে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন রাখা উচিত। কিসের কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে পাবলিক সেক্টর জবের ক্ষেত্রে, মানে বেসিক্যালি বলতে গেলে সরকারি চাকরির ক্ষেত্রে। এখানেই তোমরা আর্টিকেল 16 সাবক্লজ 4 এবং আর্টিকেল 16 সাবক্লজ 4 এর যে ব্যাপার সেটা কিন্তু ভালো করে বুঝতে পারবে। এবং এই যে মন্ডল কমিশন তারা কি বলে, তারা বলে যে আমাদের রিজার্ভেশন আগে থেকে এক্সিস্টিং রয়েছে, আমাদের এক্সিস্টিং রিজার্ভেশনটা একটুখানি তোমরা ভালো করে দেখে নাও। এক্সিস্টিং যে রিজার্ভেশন ছিল সেটা হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 7.5%, শিডিউল কাস্টের ক্ষেত্রে 15%। কিন্তু মন্ডল কমিশনের রেকমেন্ডেশনে বলা হয় যারা ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের জন্যও যেন 27% জব রিজার্ভ থাকে পাবলিক সেক্টরে বা গভর্নমেন্ট সার্ভিসে। তাছাড়াও কি বলা হয়, প্রমোশনের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন রাখা হবে। তার মানে ফর এক্সাম্পল যে মনে করো যে দুজন ব্যক্তি তারা কিন্তু একই জায়গায় চাকরিতে ঢুকছে, তো সেটার ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে রিজার্ভেশন রয়েছে এই রিজার্ভেশন কিন্তু ফলো করা হবে তাদের প্রমোশনের ক্ষেত্রেও। তাছাড়া কি বলা হচ্ছে, তাছাড়া কিন্তু আমাদের বলা হচ্ছে যে রিজার্ভ কোটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। ক্যারি ফরওয়ার্ড মানে ছোট্ট একটা এক্সাম্পল দিই, মনে করো 2019-এ 27% সিট ওবিসিদের জন্য রিজার্ভ করা হলো, কিন্তু দেখা গেল যে 2019-এ যারা এলিজিবল লোকেরা রয়েছে তার মানে যারা আর কি চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 25%। তাহলে বুঝতে পারছো তো যে আমার 2%-এর কিন্তু এখানে এখনো কিন্তু ক্রাইটেরিয়া থেকে গেল। তাহলে পরের বছর কিন্তু এই যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি কিন্তু অ্যাড করা যাবে, মানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে রিজার্ভেশন তার পরের বছর যদি সেই বছর রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা ফুলফিল না হয়। এই ক্যারি ফরওয়ার্ড যে প্রক্রিয়া সেটি কিন্তু চলতে পারে 3 বছর অবধি। তার মানে 2019-এ আমি যদি ধরি তাহলে 2020, 2021, 2022-এ অবধি এই যে ক্যারি ফরওয়ার্ড প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু চলতে পারে। তার সাথে সাথে যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে আমরা শিডিউল কাস্ট
এবং শিডিউল ট্রাইব ভাই বোনেদের জন্য যে এজ রিল্যাক্সেশন দেখেছি সেটা কিন্তু ওবিসির ক্ষেত্রেও এই এজ রিল্যাক্সেশন আমরা কিন্তু দেখতে পারবো। তাছাড়া এডুকেশনাল ইনস্টিটিউটে আমরা শুধুমাত্র এখানে গভর্নমেন্ট জবসের কথা বলছিলাম, আমরা পাবলিক সেক্টর জবসের কথা বলছিলাম, কিন্তু তার সাথে সাথে এটাও বলা হয় যে কলেজ বা ইউনিভার্সিটি, তার মানে এডুকেশনের ক্ষেত্রে এইখানেও কিন্তু আমাদের আর্টিকেল 15 সাব ক্লজ 4 কিন্তু আসছে যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের অগ্রগতির জন্য রিজার্ভেশন শুধুমাত্র গভর্নমেন্ট জবসে না কিন্তু এডুকেশন সেক্টরেও থাকতে পারে। তাছাড়া খুব ইম্পর্টেন্টলি জিনিসটা একটুখানি লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝার যে মন্ডল কমিশন তিনখানা ক্রাইটেরিয়া রাখে, তিনটে ক্রাইটেরিয়া রাখে এই ওবিসি ক্যাটেগরিকে বোঝার জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের যে এখন যে ক্যালকাটা হাইকোর্ট রায় দিয়েছে সেটা বোঝার। তিনটে ক্রাইটেরিয়া রাখে। কি কি ক্রাইটেরিয়া? সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা, এই তিনটে ক্রাইটেরিয়ার দ্বারা কারা ওবিসি হবে বা কারা ওবিসির ক্রাইটেরিয়াতে পড়বে সেটা কিন্তু ডিসাইড হবে যে এই তিনটে ক্যাটেগরির মধ্যে কারা বেশি ব্যাকওয়ার্ড, কারা পিছিয়ে পড়া শ্রেণী। তো এই মন্ডল কমিশনের যখন রিপোর্টটা বেরোয় তখন কিন্তু ইন্ডিয়াতে তোমরা বুঝতেই পারছো অনেক বড় একটা বিবাদ হয় যে না, আগে থেকেই কিন্তু আমাদের জবসের ক্ষেত্রে একটা শ্রিঙ্ক দেখা যাচ্ছে, তো সেখানে রিজার্ভেশন যদি আরো আনা হয় ওবিসিদের জন্য তাহলে কিন্তু আরো বেশি যারা জেনারেল ক্রাইটেরিয়া থেকে রয়েছে তারা পিছিয়ে পড়বে। এজন্যে সুপ্রিম কোর্টে একটা কেস করা হয়, সেই কেসটার নাম পপুলারলি ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেখানে কি বলা হয়? সেখানে সুপ্রিম কোর্ট বলে এই যে 27% অফ রিজার্ভেশন যেটি মন্ডল কমিশন রেকমেন্ড করেছিল সেটি কিন্তু অ্যাবসলিউট ভ্যালিড। তার মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ছাড়াও ওবিসিদের জন্য যে রিজার্ভেশন গভর্নমেন্ট জবস বা এডুকেশনাল সেক্টরে সেটা কিন্তু অ্যাবসলিউটলি ভ্যালিড। কিন্তু কোর্ট তার সাথে সাথে কিছু লিমিটেশন সেট করে দিল, নিষেধাজ্ঞা সেট করে দিল। কি নিষেধাজ্ঞা? নিষেধাজ্ঞা হচ্ছে 50% ক্যাপ কিন্তু আমরা দেখতে পারবো রিজার্ভেশনে, 50% ক্যাপ আমরা দেখতে পারবো রিজার্ভেশনে। তার মানে আমরা আগেই দেখেছিলাম যে শিডিউল কাস্টের জন্য 15% রিজার্ভ সিট রয়েছে, শিডিউল ট্রাইবের জন্য 7.5% রয়েছে, ওবিসিদের জন্য 27% কিন্তু রিজার্ভেশন রয়েছে। তাহলে কাস্ট এবং ক্লাসের ভিত্তিতে যে রিজার্ভেশন সেটা যেন 50%-এর বেশি না হয়, সেটা যেন 50%-এর বেশি না হয়। পরবর্তীকালে তোমরা জানো এই যে ইডব্লিউএস ক্যাটেগরি, তার মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, এটি কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়, তার মানে ইন্দিরা সোয়ানির কেসের পরে অ্যাড করা হয়। কিন্তু ইন্দিরা সোয়ানি কেসে কি বলা হয়? টোটাল যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেটা যেন 50%-এর বেশি না হয়। এবং খুব ইম্পর্টেন্টলি এই জিনিসটাকে লক্ষ্য করো, ক্রিমি লেয়ার মানে যারা ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু তারা রিজার্ভেশনের দ্বারা বা ফর এক্সাম্পল তারা কাস্টের ভিত্তিতে কিন্তু এগিয়ে গেছে, মানে তারা একটা সময় পিছিয়ে পড়া শ্রেণী ছিল কিন্তু সরকারি চাকরি পেয়ে বা শিক্ষার দ্বারা বা প্রপার্টির দ্বারা বা ইনকামের দ্বারা তারা কিন্তু এখন অনেক এগিয়ে গেছে, তারা একটা অ্যাডভান্স সেকশন বা অ্যাডভান্স ক্লাস হয়ে গেছে। তাদের জন্য কিন্তু রিজার্ভেশন রাখা হবে না। যদি তোমরা ইউপিএসসির ফর্ম ভরো তখন দেখতে পারবে ফর্ম ভরতে গেলে তুমি যখন ওবিসিতে ক্লিক করবে তখন তোমাকে দুটো অপশন দেখাবে, ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার। তুমি যদি নন ক্রিমি লেয়ার হও তাহলেই কিন্তু তুমি এই ওবিসি রিজার্ভেশন পাবে। তাহলে ক্রিমি লেয়ারদেরকে হাঁটানোর কথা বলা হলো। এই ক্রিমি লেয়ারকে আইডেন্টিফাই করার জন্য সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করলেন। কমিটিটার নাম হচ্ছে রামনন্দন কমিটি। এবার এই ক্যালকাটা হাইকোর্টের যে কেস সেটি বোঝার জন্য মাথায় রাখতে হবে যে এই ক্রিমি লেয়ার কাদেরকে বলা হচ্ছে। তাহলে যাদের ইনকাম 8 লাখের থেকে, যাদের ইনকাম 8 লাখ পার ইয়ার তাদেরকে ক্রিমি লেয়ারের মধ্যে ধরা হচ্ছে। যাদের গ্রুপে বা গ্রুপ বেস সার্ভিস করে বাবা মারা তাদেরকে ধরা হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে যাদের এগ্রিকালচারাল হোল্ডিং রয়েছে, তার মানে তাদের কাছে এগ্রিকালচারাল প্রপার্টি রয়েছে বা তাদের যে সামাজিক স্ট্যাটাস সেটা একটা উচ্চ শ্রেণীর মধ্যে পড়ে, তারা ডমিনেন্ট ক্লাস,
তাহলে কিন্তু তাদের ক্রিমি লেয়ারদের মধ্যে ফেলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিজার্ভেশন দেওয়া হবে না। এবার এই জিনিসটাকেই লক্ষ্য করে আমরা দেখব যে আরেকটা কমিশন গঠন করা হয়, যার নাম হচ্ছে রোহিণী কমিশন। এই রোহিণী কমিশনকে আইডেন্টিফাই করা হয় যে বাকি যে কাস্ট বা ক্লাস রয়েছে তাদেরকেও ওবিসি, সেন্ট্রাল ওবিসিতে অ্যাড করার ক্ষেত্রে। এবং এই রোহিণী কমিশনেরও কিন্তু একটা রেকমেন্ডেশন ছিল, সেটা হচ্ছে রাজ্যগুলিকেও যেন ক্ষমতা দেয়া হয় তারা নিজের মতো করে যেন ওবিসি লিস্ট বানাতে পারে। এবং এর ভিত্তিতে তোমরা বুঝতেই পারছো এখন যে হাইকোর্টের যে অর্ডারটা এসছে, হাইকোর্টের অর্ডারে কিন্তু এটাই বলা হচ্ছে যে 2010-এর পরে যেই ওবিসি সাব ক্যাটেগরাইজেশনগুলো ওবিসি ক্রাইটেরিয়া মেনে হয়নি সেইগুলোকে ক্যান্সেল করা হবে, কিন্তু রাজ্য সরকার 1993 লেজিসলেটিভ লয়ের অনুসারে নতুন ওবিসি লিস্ট কিন্তু তাদেরকে বানাতে হবে। তাহলে এটা বলা হয় রাজ্যকে কিন্তু ক্ষমতা দেয়া হয় তারা নিজের মতো ওবিসি লিস্ট বা স্টেট ওবিসি লিস্ট কিন্তু বানাতে পারে। এবং এই প্রক্রিয়াকে ভ্যালিডেশন করার জন্য পার্লামেন্ট 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে। এই 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন আরো ফেমাস, তার কারণটা হচ্ছে এখানে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস একটি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায়, যার কথা উল্লেখ রয়েছে আর্টিকেল 830B-তে। এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে আমাদের দেখে নেব যে এবারে কি অর্ডারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার বা হাইকোর্ট দেয়। এই কেস অনুযায়ী ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা, তাদের যে ডিভিশন বেঞ্চ রয়েছে বা তাদের এজলাসে এই কেসটি আসে। আসলে এই যে কেসটি রয়েছে একটি পিআইএল কিন্তু এর নিরিখে ফাইল করা হয়। পিআইএল যে ফাইল করা হয়েছিল সেটা কিন্তু 2010-এ অমল চন্দ্র দাস তিনি ফাইল করেছিলেন। কেন ফাইল করেছিলেন? তার কারণ সেই সময় ওয়েস্ট বেঙ্গল সরকার একটা বিল পাশ করে। বিলটার নাম কি? বিলটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 2012, যেখানে তারা ওবিসিদেরকে রিজার্ভেশন লিস্টে অ্যাড করা হয়। এবং এই লিস্ট অনুসারী 2010-এর পরে যারা ওবিসি সার্টিফিকেটে চাকরি পেয়েছে তাদের কিছু রিজার্ভেশনকে কিন্তু এখানে পুরোপুরি নাকচ করা হয় বা ক্যান্সেল করা হয়। এবার আমরা বিশেষের রায়টা দেখে নেব। তাহলে দেখো ভালো করে হাইকোর্টের রায়টা লক্ষ্য করো। হাইকোর্ট কি বলে? হাইকোর্ট বলে ওবিসি মানে শুধু এটা না যে তারা ব্যাকওয়ার্ড, অবশ্যই তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়েছে, কিন্তু ব্যাকওয়ার্ডনেস শুধুমাত্র কিন্তু এই সোশ্যাল, ইকোনমিক বা এডুকেশনাল ক্রাইটেরিয়াতে ম্যাচ করা যায় না। এটাও দেখতে হবে যে সেই ক্লাসগুলো ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড কিনা আন্ডার দ্য স্টেট সার্ভিসেস, যার কথা তোমরা আর্টিকেল 16-এর সাব ক্লজে উল্লেখ পাবে। ফর এক্সাম্পল, মনে করো কোনো একটি ক্লাস রয়েছে তারা ব্যাকওয়ার্ড, কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে ক্লাস রয়েছে সেই ক্লাস কিন্তু বিভিন্ন সরকারি চাকরিতে তাদের রিপ্রেজেন্টেশন রয়েছে। তাহলে যদি সেইখানে সেই ক্লাসের সরকারি চাকরিতে রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তাদেরকে আবার ওবিসি সার্টিফিকেট দিয়ে রিজার্ভেশন ক্রাইটেরিয়ার মধ্যে আনাটা এটা কিন্তু একদমই অসাংবিধানিক। তার কারণ কি? বুঝতেই পারছো, আমরা ক্রিমি লেয়ারে কিন্তু দেখেছিলাম যাদের পেরেন্টস গ্রুপ এ, গ্রুপ বি সার্ভিস হোল্ড করে তাদেরকে এই রিজার্ভেশন ক্রাইটেরিয়া থেকে বাদ দিতে হবে, এবং যাদের মাসিক ইনকাম 8 লাখের বেশি এবং তার সাথে সাথে তাদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা কিন্তু এখন আপলিফটেড হয়ে গেছে, এজন্য তাদেরকে কিন্তু ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড, তার মানে কি সেই সব ব্যাকওয়ার্ড ক্লাসদের রিজার্ভেশন সার্টিফিকেটে আনা হবে যারা সরকারি চাকরিতে তারা অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড না। দ্বিতীয় কোর্ট কি বলে? দ্বিতীয় কিন্তু কোর্ট এটা বলে যে পপুলেশন অ্যাজ এ হোল অ্যান্ড আদার আনরিজার্ভড ক্লাসেসকেও কিন্তু আমাকে দেখতে হবে। ফর এক্সাম্পল, ধরে নাও যে কোনো একটা জায়গায় এমন একটা শ্রেণী বাস করছে যাদের পপুলেশনটা খুবই কম এবং তারা রিজার্ভ ক্যাটেগরি পায়নি, তাহলে তাদেরকে কিন্তু রিজার্ভ ক্যাটেগরিতে আজকে অ্যাড করতে হবে। এইখানে দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন অ্যাক্ট 2012-তে করা হয়েছিল সেখানে এমন ওবিসিদেরকেও বা এমন ক্লাস বা এমন শ্রেণীদেরকেও কিন্তু এই ওবিসি ক্রাইটেরিয়াতে অ্যাড করে দেওয়া হয়েছে যাদের পপুলেশনটা রিপ্রেজেন্ট করছে ইন ভেরিয়াস সার্ভিসেস,
যাদের ল্যান্ড হোল্ডিং রয়েছে বা যাদের বলতে পারো যে একটা সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক যে একটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু তাদের রয়েছে। তাহলে যারা রিজার্ভেশন পাবে তাদের যে পপুলেশন অ্যাজ এ হোল কম্পেয়ার করতে হবে, তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষাগতভাবে পিছিয়ে রয়েছে এবং তারা কোনো রকম সামাজিক স্ট্যাটাস কিন্তু পায়নি। এবং তৃতীয় জিনিসটা খুব ভালো করে দেখো, এই ওবিসি রিজার্ভেশন শুধুমাত্র ধর্মীয় লাইনে দিলে হবে না, শুধুমাত্র তুমি রিলিজিয়াস লাইনে ওবিসিদেরকে রিজার্ভেশন দিচ্ছ সেটা কিন্তু হবে না। তার কারণ কি? তার কারণ মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশন ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল ব্যাকওয়ার্ডনেস নট অন দ্য বেসিস অফ রিলিজিয়ন বাট ব্যাকওয়ার্ডনেস অন দ্য বেসিস অফ 3 ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা তোমরা আগেই বুঝতে পারলে। এবং এইখানে কিন্তু কোর্ট দেখেছে যে 42টা ক্লাসের মধ্যে 41 সাব ক্যাটেগরি অফ ক্লাস যাদেরকে ওবিসি সার্টিফিকেট দেয়া হয়েছে সেটা কিন্তু ধর্মীয় লাইনে দেয়া হয়েছে, সামাজিক, অর্থনৈতিক বা শিক্ষাগত যোগ্যতায় কিন্তু দেয়া হয়নি। আচ্ছা, কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 2012তে যে 37টা ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল সেকশন 16 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আন্ডার শিডিউল 1 তাদেরকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে বা তাদেরকে রিজার্ভেশন যেন না দেয়া হয় তার রেকমেন্ডেশন কিন্তু কোর্ট করছে। তাদেরকে রিজার্ভেশন দেয়া হয়েছিল, তাদের রিজার্ভেশন থেকে কিন্তু বাদ দিতে বলছে এই 37টা ক্লাসকে। তাছাড়া 77টা ক্লাস যাদেরকে রিজার্ভেশন দেয়া হয়েছে ধর্মীয় লাইনে মানে রিলিজিয়াস লাইনে, তাদেরকেও কিন্তু এই ওবিসি ক্রাইটেরিয়া থেকে বাদ দেওয়ার কথা কিন্তু কোর্ট এখানে বলছে। তাহলে মাথায় রাখবে যে 37টা ক্লাস যারা অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড রয়েছে গভর্নমেন্ট সার্ভিসে, যাদের সামাজিক, অর্থনৈতিক বা শিক্ষাগত বিকাশ বা যোগ্যতা রয়েছে তাদেরকে বাদ দেওয়া বলা হচ্ছে। এবং 77টা ক্লাস যারা রিলিজিয়াস লাইনে ধর্মীয় অধিকারের দ্বারা যাদের রিজার্ভেশন দেওয়া হয়েছিল তাদেরকেও কিন্তু এখানে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। এবং তার সাথে সাথে হাইকোর্ট একটি রেকমেন্ডেশন দেয়। রেকমেন্ডেশনটা কি দেয়? রেকমেন্ডেশন দেয় একটা কমিটি গঠন করার জন্য, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে বলে একটা কমিটি গঠন করার জন্য। সেই কমিটি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে কাজ করবে এবং ডিসাইড করবে 2010-এর পরে কাদের কাদের ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি রয়েছে এবং তার সাথে সাথে নিউ যে ক্লাসেসগুলোকে অ্যাড করতে হবে তাদেরও কিন্তু এইখানে কথা বলা হচ্ছে। এবং তার সাথে সাথে মাথায় রাখবে স্টেট লেজিসলেচারকে কি বলা হয়? স্টেট লেজিসলেচারকে বলা হয় এই 1993-তে যে ন্যাশনাল কমিশন ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট রয়েছে তার ভিত্তিতে বিধানসভাকে নতুন আইনের মাধ্যমে ওবিসি সার্টিফিকেট নতুন ক্লাসদেরকে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমার টোটাল হাইকোর্টের যাবতীয় বিষয়। একটা ল্যান্ডমার্ক কিন্তু জাজমেন্ট। ভালো করে রিপোর্টটা পড়ো। রিপোর্টে এখানে বলা হচ্ছে নতুন যে নিউ ক্লাস রয়েছে সেটিকে কিন্তু অ্যাড করতে হবে স্টেটের ওবিসি লিস্টে, কিন্তু তার জন্য তাদেরকে অ্যামেন্ডমেন্ট করতে হবে এই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 1993-তে এবং তার রেকমেন্ডেশন দেবে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাহলে আশা করি যে তোমরা এই যে ওবিসির যে পুরো ব্যাপারটা রয়েছে সেটা বুঝলে। আশা করি খুবই ল্যান্ডমার্ক জাজমেন্ট, এখানে কিন্তু ভয় পাওয়ার আমার মনে হয় না কোনো কারণ রয়েছে। তার কারণ এখানে কোর্ট কিন্তু একটা পজিটিভ স্টেট নিয়েছে, স্টেট গভর্নমেন্টেরও কিন্তু একটা পজিটিভ এখানে আমরা রোল দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কোর্ট বলছে এটা যে অনেক ক্রাইটেরিয়াতে মিসম্যাচ দেখা গেছে, মন্ডল কমিশনের বা ইন্দিরা সোয়ানি রেকমেন্ডেশনে হয়নি এবং যারা 2010-এর পরে চাকরি পেয়েছে তাদের চাকরির ক্ষেত্রে কোনো রকম কিছু বাদ দেওয়া যাবে না, রিজেকশন করা যাবে না। কিন্তু 2010-এর পরে যে 37টা ক্লাস বললাম সাব ক্যাটেগরি 1-এ এবং 77টা ক্লাস বললাম যারা ধর্মীয় আধারে রিজার্ভেশন পেয়েছিল তাদেরকে সেখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। কিন্তু সরকারকে এটাও বলা হয়েছে আপনারা পরবর্তীকালে বিধানসভাতে বিল এনে নতুন করে কিন্তু এই ক্লাসকে সার্টিফিকেট দিন। তাহলে আশা করি যে তোমাদের যেই ক্লাসটা রয়েছে সেটি ভালো লাগলো। এরকমই আরও যাবতীয় তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল WBPSC ওয়ালার অফিসিয়াল চ্যানেলে চোখ রাখো। থ্যাংক ইউ।